হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমরা এই ক্লাসে আলোচনা করব যে প্র্যাকটিস সেট 13 সম্পর্কে। ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য আমরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর প্রত্যেক দিন একটা করে প্র্যাকটিস সেট করছি। আজ হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট 13। আজকেও প্রত্যেক দিনের মতো 25টা প্রশ্ন থাকবে, তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন। প্রত্যেকটা প্রশ্ন আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। আর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে 30 নাম্বার আছে, সেই 30 নাম্বারের জন্য যদি সমগ্র স্টাডি মেটেরিয়ালটা যদি আপনারা নিতে চান পিডিএফ আকারে, আর সঙ্গে সপ্তাহে 2 দিন করে ক্লাসও দেওয়া হবে এবং লাস্টে পরীক্ষার আগে মক টেস্টও দেওয়া হবে। ঠিক আছে, এতগুলো সুযোগ সুবিধা যদি নিতে চান তাহলে আমাদের টেলিগ্রামে একটা প্রাইভেট গ্রুপ রয়েছে, সেই প্রাইভেট গ্রুপে জয়েন করতে হবে। অলরেডি সেখানে অনেক মেম্বার জয়েন করেছে, তো আপনারা জয়েন করতে চাইলে আমাদের নাম্বার যেটা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার 7001501393, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। কিছু টাকা পেমেন্ট করতে হবে, তার বিনিময়ে আমরা এই গ্রুপে জয়েন করাবো। আর এছাড়াও আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অতি অবশ্যই আপনারা আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নে চলে যাব। আজকে হাতে সময় খুবই কম রয়েছে, একটু অন্য কাজে বেরোতে হবে, তাই প্রশ্ন বলবো, সঙ্গে সঙ্গে 5-6 সেকেন্ড পর উত্তর বলে দেবো। বেশি ডিটেলসে আলোচনা করব না, মক টেস্টের মতো হবে। আপনারা এখান থেকে দেখুন যে কতগুলো করতে পারছেন। 25টার মধ্যে আমি মনে করি যদি আপনি 12টাও করতে পারেন, 12টাও এতদিন ধরুন যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে, এতদিন ধরে যারা পড়াশোনা করছে তাদেরকে বেশি পারা উচিত, 15টা পারা উচিত। আর যারা ছেড়ে দিয়েছেন প্রস্তুতি, পড়াশোনার ধারে কাছে নেই, তারা 10 থেকে 12টাও যদি করতে পারেন, 10টাও যদি করতে পারেন, তাহলেও জানবেন যে আপনি খুব ভালো জায়গায় আছেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। 2024 সালে এছাড়া আর কি বলবো, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তো এখানে আছেই 10-12টা কারেন্ট অ্যাফেয়ার্স। সেখান থেকে না পারাই স্বাভাবিক, যারা পড়াশোনার সাথে যুক্ত নয় তাদের না পারাই স্বাভাবিক। মোটামুটি 10টা পারলেও খুব ভালো জায়গায় আছেন, জানতে পারবেন। 2024 সালে ভারতের কতগুলো পঞ্চায়েত জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2024 দ্বারা সম্মানিত হয়েছে? কারেক্ট আনসার হবে কি 45টি। প্রত্যেক বছরই পঞ্চায়েত পুরস্কার দেওয়া হয় ভারত সরকার থেকে, তো এবারে মোট 45টি পঞ্চায়েতকে পঞ্চায়েত পুরস্কার 2024 দ্বারা সম্মানিত করা হয়েছে। ঠিক আছে, জাতীয় পঞ্চায়েত পুরস্কার দেওয়া হয়েছে 45টি পঞ্চায়েতকে। ক্লাসটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। 2 নম্বর, ভাকরানাঙ্গাল বাঁধটি কোন নদীর উপর গড়ে উঠেছে? মোস্ট ইম্পর্ট্যান্ট, ভারতের বৃহত্তম দীর্ঘতম বাঁধের মধ্যে একটি ভাকরানাঙ্গাল বাঁধ। এটা হিমাচল প্রদেশে অবস্থিত, শতুদ্র নদীর ওপর বা সাটলেজ নদীর উপর গড়ে উঠেছে। ভাকরা বলে গ্রাম, ভাকরা বলে একটা অঞ্চল আছে, সেই অঞ্চলে। ঠিক আছে, তাহলে শতুদ্র নদী, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, বা সাটলেজ। 13 নম্বর হচ্ছে 2024-25 সৈয়দ মুস্তাক আলী ট্রফি কে জিতেছে? 2024-25 সালে সৈয়দ মুস্তাক আলী ট্রফি কে জিতেছে? এই যে সৈয়দ মুস্তাক আলী ট্রফি, এটা 2006-07 সালে শুরু হয়েছিল, এখনও পর্যন্ত তামিলনাড়ু সব থেকে বেশিবার জয়ী হয়েছে। তো সৈয়দ মুস্তাক আলী ট্রফি 2024-25 জয়ী হয়েছে মহারাষ্ট্র বা মুম্বাই, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, মহারাষ্ট্র বা মুম্বাই। 4 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। রামধনু কেন হয়? রামধনু কেন হচ্ছে? আলোর প্রতিসরণ ও বিকিরণ, আলোর প্রতিসরণ প্রতিফলন, আলোর বিক্ষেপ প্রতিসরণ। আচ্ছা, এখানে এই প্রশ্নটা আজ নেব না, এটা আমি স্কিপ করব এই প্রশ্নটা, কারণ এখানে আমি অপশানগুলো যেগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটাই অপশান কিন্তু একটু পেঁচালো অপশান বা কনফিউজ তৈরি করার মতন অপশান। রামধনু সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে, রামধনু বা রংধনু সৃষ্টি হওয়ার কারণটাই হচ্ছে প্রতিসরণ, প্রতিফলন। 3টে কারণ আছে, প্রতিফলন, প্রতিসরণ এবং বিচ্ছুরণ। এই 3টি কারণের জন্য হয়ে থাকে। বেস্ট, সব থেকে বেশি কারণ হচ্ছে প্রতিসরণ এবং প্রতিফলন। ঠিক আছে, তো এখানে দেখ অপশানগুলোর মধ্যে এখানে বিচ্ছুরণ এবং প্রতিসরণ দুটো অপশান আছে। প্রতিসরণ এবং প্রতিফলন অপশান একসঙ্গে কোথায় আছে? এই অপশান বিটা আমরা একটু কারেক্ট ধরে নিতে পারি, প্রতিসরণ এবং প্রতিফলন। কারণ জলের বিন্দুর মধ্যে সূর্যালোক যখন পড়ছে, ঠিক আছে, এটা কখন হয়ে থাকে দেখবেন, পূর্ব আকাশে হয়ে থাকে বিকেলের দিকে পূর্ব আকাশে। যদি বিকেলের সময়, বিকেল 4টা-5টার সময় বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি থেমে গিয়ে হঠাৎ করে রোদ দেয়,
তখন দেখবেন যে সেই সময় সূর্য পশ্চিম আকাশে চলে যায় এবং পশ্চিম আকাশ থেকে যে সূর্যের আলোক রশ্মি সেটা পূর্বের দিকে আসে। তো পূর্ব দিকে তৈরি হওয়ার কারণেই হচ্ছে পূর্ব দিকে যে জলবিন্দুগুলো থাকে সেই জলবিন্দুর ওপর সূর্যালোক পড়ে এবং সেই আলোক রশ্মি প্রতিসৃত হয়ে সেই জলবিন্দুর মধ্যে ঢুকছে, আর জলবিন্দুর মধ্যে ঢুকার ফলে সেটা 7টা রঙে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সেই রঙের বিচ্ছিন্ন হচ্ছে 7টা রঙে, এবং সেই রশ্মিগুলো যখন আবার অন্য জলবিন্দুর উপর পড়ে সেটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, তখন সেটা আমরা রংধনু আমরা সেটা দেখতে পাই। ঠিক আছে, 7টা রঙের বিচ্ছুরণ আমরা দেখতে পাই। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, প্রতিসরণ এবং প্রতিফলন। স্কিপ করলাম না, অপশন বিটা আমি নিয়ে নিলাম উত্তর। 5 নাম্বার প্রশ্ন, কোন রাজ্য ইন্দিরাম্মা আবাসন প্রকল্প অধীনে বাড়ি নির্মাণের জন্য 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করবে? কোন রাজ্য করছে এটা? ইন্দিরাম্মা। এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর নামকে ইন্দিরা আম্মা বলা হয়েছে। এটা সাউথের ভাষা তেলেগু ভাষাতে ইন্দিরাম্মা আবাসন প্রকল্প। কারেক্ট আনসার হবে তেলেঙ্গানা এটা চালু করেছে। ঠিক আছে, নেক্সট চলে যাব 6 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের নাম এবং ভূখণ্ড সংজ্ঞায়িত করা হয়েছে? ভারতের নাম প্রথম আর্টিকেল, ভারতের সংবিধানের যে ফার্স্ট আর্টিকেল সেখানেই বলা হচ্ছে ভারতের নাম যদি জিজ্ঞেস করা হয়, আমাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে, যে আমাদের দেশের নাম কি। আমি বর্তমানে যে চাকরি করছি সেই চাকরিতেই ইন্টারভিউতে জিজ্ঞেস করা হচ্ছে যে আমাদের দেশের নাম কি। আমাদের দেশের নাম হচ্ছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, এইভাবে বলতে হবে আপনাকে যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় দেশের নাম কি। শুধু ভারত বা শুধু ভারতবর্ষ বা শুধু ইন্ডিয়া বললে হবে না, ইন্ডিয়া দ্যাট ইজ ভারতবর্ষ এরকম করে বলতে হবে। তাহলে আর্টিকেল 1-এ নামটা এইভাবেই লেখা আছে এবং সঙ্গে আর্টিকেল 1-এ সমস্ত আমাদের ইয়েগুলোর নাম লেখা আছে, রাজ্য, অঙ্গরাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল। 7 নাম্বার, ভারতের কোন শহরে 12তম বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2025 আয়োজিত হবে? 12তম বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2025 ভারতের কোন শহরে আয়োজিত হবে? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে নিউ দিল্লি। ঠিক আছে, কোথায় হবে? নিউ দিল্লিতে, অপশন ডি। 8 নম্বর প্রশ্নে আমরা যাব। ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? ডানকান প্যাসেজ নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? ডানকান প্যাসেজ কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? ডানকান প্যাসেজ হচ্ছে আন্দামান নিকোবর নয়, দক্ষিণ আন্দামান বা সাউথ আন্দামান এবং লিটল আন্দামানের মধ্যে, বা দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের মধ্যে রয়েছে ডানকান প্যাসেজ। আর অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। 9, কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি মিশেল ব্যাচলেট ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2024 ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2024 দ্বারা সম্মানিত হয়েছেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ ইন্দিরা গান্ধী পিস প্রাইজ থেকে প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায়। তো চিলির রাষ্ট্রপতি ছিলেন মিশেল ব্যাচলেট, তিনি ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2024 দ্বারা সম্মানিত হয়েছেন। অনেক সময় প্রশ্ন আসে যে চিলির রাজধানীর নাম কি? চিলির রাজধানীর নাম হচ্ছে সান্তিয়াগো। ঠিক আছে, এই প্রশ্নটা আসে পরীক্ষায়, চিলির রাজধানীর নাম। নেক্সট 10 নম্বর হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধান হচ্ছে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান এবং এই সংবিধানের বিভিন্ন অংশ বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, যেমন সংবিধান সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এই ব্যাপারগুলো নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। ঠিক আছে, তেমনি ভারতের যে প্রস্তাবনা, প্রথমেই প্রস্তাবনা বা প্রেমবেল যেটা, সেটা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তাহলে আমেরিকা, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাব। 11 নম্বর প্রশ্ন, কত সালে ট্রাইসেম লঞ্চ করা হয়েছিল? ট্রাইসেম লঞ্চ করা হয়েছিল কত সালে? এটা ইউথদের একটা সেলফ এমপ্লয়মেন্টের জন্য এই ট্রাইসেমটা লঞ্চ করা হয়েছিল 1979 সালে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। 12 নম্বর প্রশ্ন দেখব, কোন শহরটিকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? আমরা জানি ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, আপনারা কমেন্ট করে বলবেন এই প্রশ্নটা যে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়।
এটা প্রত্যেকে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত নয় তারাও প্রত্যেককে এই প্রশ্নটার উত্তর করা উচিত। প্রত্যেকে এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার অর্থাৎ ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া কাকে বলা হয়? কোয়েম্বাটুর। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, কোয়েম্বাটুরকে। ঠিক আছে, 13 নম্বর প্রশ্নে যাব। ভারত কোথায় প্রথম ডায়াবেটিস বায়োব্যাংক লঞ্চ করেছে? ভারত কোথায় প্রথম ডায়াবেটিস বায়োব্যাংক লঞ্চ করেছে? ডায়াবেটিস বায়োব্যাংক লঞ্চ করেছে ভারত কোথায় প্রথম? ভারত কোথায় প্রথম ডায়াবেটিস বায়োব্যাংক লঞ্চ করেছে? এটা হচ্ছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে। 14 নম্বর প্রশ্নে আমরা যাব। সমুদ্রের তলদেশে যোগাযোগের জন্য কি ব্যবহার করা হয়? সমুদ্রের তলদেশে এক ধরনের ফাইবার অপটিক্যাল ব্যবহার করা হয়। বিভিন্ন রকমের ফাইবার অপটিক্যাল দ্বারাই সমুদ্রের তলদেশে যোগাযোগের জন্য ব্যবহার করা হয় সাউন্ড জন্য। তো সেই যন্ত্রটার নাম হচ্ছে SONAR, সোনার। সোনার নামক ফাইবার অপটিক্যাল যন্ত্রের দ্বারা সমুদ্রের তলদেশে যোগাযোগ ব্যবস্থা করা হয়। তাহলে সোনার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, 15 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নের কাকে খো খো বিশ্বকাপ 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। খো খো বিশ্বকাপ 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে কাকে? কারেক্ট আনসার ইজ দ্য সালমান খান, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে যাব 16 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। নিম্নের কোনটি হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী? ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নদী। ঠিক আছে, এখন বলা হচ্ছে যে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। গোদাবরী, গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। গোদাবরী নদীকে কি বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বা বুড়ি গঙ্গা। প্রশ্ন থাকে যে বুড়ি গঙ্গা কাকে বলে? গোদাবরীকে বলা হয়। দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরীকে বলা হয়। আরেকটা প্রশ্ন থাকে যে দক্ষিণের গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণের গঙ্গা, দক্ষিণের গঙ্গা বলা হচ্ছে কাবেরী নদীকে। মনে রাখবেন, এই দুটোর মধ্যে কনফিউশন হবে না, হলে চলবে না। দক্ষিণের গঙ্গা বলা হচ্ছে কাবেরী নদীকে, আর দক্ষিণ ভারতের গঙ্গা বলা হচ্ছে গোদাবরীকে। ঠিক আছে, তাহলে এখানে গোদাবরী ইন কারেক্ট আনসার। গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। 17 নম্বর প্রশ্ন। মালাবার উপকূল অবস্থিত কোনটা? কোনটা হচ্ছে মালাবার উপকূল? দেখুন, মনে রাখবেন এই যে এটা আমাদের সাউথ ইন্ডিয়া, এই যে এরিয়াটা এই দিকে যেটা রয়েছে সেটাকে আমরা বলবো তামিলনাড়ুর কিছুটা অংশ, এটাকে আমরা বলবো করমণ্ডল উপকূল। আর একটু নিচের দিকে নেমে যাবেন, কর্ণাটক এবং কেরালা, হ্যাঁ এটা ভুল বললাম হয়তো এইখানটায়, আমি এখানে বলে দিচ্ছি। তামিলনাড়ু রাজ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে করমণ্ডল উপকূলের মধ্যে আছে। কর্ণাটক এবং কেরালা রাজ্য হচ্ছে মালাবার উপকূলের মধ্যে হচ্ছে কেরালা রাজ্য। কোঙ্কণ উপকূল হচ্ছে গোয়া, মহারাষ্ট্র। ঠিক আছে, তো কেরালা কারেক্ট আনসার হয়ে যাবে, মালাবার উপকূল কেরালা। পরবর্তী আমরা প্রশ্নটা দেখব, 18 নম্বর প্রশ্নটা কি আছে। এনটিপিসি কোথায় নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে? এনটিপিসি কোথায় নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে? এনটিপিসি কোথায় নতুন পারমাণবিক বিদ্যুৎ কিন্তু স্থাপন? এনটিপিসি মানে কি? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড, এনটিপিসি। বিহারে তারা ঘোষণা করেছে যে বিহারে তারা তাদের নেক্সট পারমাণবিক অ্যাটমিক যে সেন্টার সেটা নির্মাণ করবে। 19 ইঁদুর মারার কীটনাশক হিসেবে নিম্নের কোনটি ব্যবহার করা হয়? ইঁদুর মারার কীটনাশক হিসেবে, ইঁদুর মারক কীটনাশক হিসেবে ব্যবহার করা হয় জিঙ্ক ফসফাইড। এই যে জিঙ্ক ফসফাইড, এটা যদি ইঁদুর খাবারের সঙ্গে গ্রহণ করে তখন এই জিঙ্ক ফসফাইড ইঁদুরের পেটের মধ্যে ফসফিন গ্যাস তৈরি করে, যে ফসফিন গ্যাসটা ইঁদুরকে কিন্তু মেরে ফেলে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, জিঙ্ক ফসফাইড। 20 কোন শহর ভারতের প্রথম শহর হিসেবে ভিক্ষা করা নিষিদ্ধ করেছে? একটা শহর, যে শহর ভিক্ষা করাকে নিষিদ্ধ করে দিয়েছে, যে সেই শহরে কিন্তু কোনো রকমের ভিক্ষাবৃত্তি করা যাবে না, এটা করেছে ইন্দোর। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যদি খুবই বেশি সমস্যা থাকে, কাজ করে খেতে হবে, সরকারকে বলতে হবে, বিভিন্ন রকম উপায় করা যাবে, কিন্তু ভিক্ষাবৃত্তি করা যাবে না। ইন্দোর ইজ দ্য কারেক্ট আনসার। ইন্দোর সিটি হচ্ছে ভারতের সবচেয়ে ক্লিনেস্ট সিটি, মধ্যপ্রদেশের একটা শহর, সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর। পরপর চারবার ভারতের ক্লিনেস্ট সিটি হয়েছে ইন্দোর। ঠিক আছে,
21 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতি করেন? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে। বোম্বের গোকুল দাস তেজপাল কলেজে প্রথম অধিবেশন হয়েছিল। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উমেশ চন্দ্র ব্যানার্জি। দ্বিতীয় অধিবেশন 1886 সালে সভাপতিত্ব করেন দাদাভাই নৌরোজি। অপশন সি। পরবর্তী 22 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দেশের সাথে মিলিতভাবে ভারত নিউ দিল্লিতে বিশ্বের বৃহত্তম জাদুঘর যুগ যুগিন ভারত জাতীয় জাদুঘর নির্মাণ করবে? কারেক্ট আনসার হয়ে যাবে ভারত ফ্রান্সের সঙ্গে মিলিতভাবে বিশ্বের বৃহত্তম মিউজিয়াম বা জাদুঘর ফ্রান্সে রয়েছে লুভের মিউজিয়াম। তো সেই ফ্রান্সের সঙ্গে মিলিতভাবে ভারত তৈরি করবে যুগ যুগিন ভারত জাতীয় জাদুঘর দিল্লিতে। ঠিক আছে, এটা হবে কিন্তু বিশ্বের বৃহত্তম, এটা তৈরি হয়ে গেলেই এটা বিশ্বের বৃহত্তম জাদুঘর হয়ে যাবে। 23 নম্বর প্রশ্ন, নিম্নের কে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 26তম গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নগুলো আমি বারবার করাচ্ছি, ভারতের চিফ ইলেকশন কমিশন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কারণ এই প্রশ্নগুলো থেকেই পরীক্ষায় আসবে। যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে বারবার আমি সেগুলোকে করিয়ে বিভিন্ন প্র্যাকটিস সেটের মধ্যে সেগুলোকে রাখবো এবং সেগুলো রিভিশন করিয়ে দেবো। প্রশ্ন উত্তর আমাদের প্র্যাকটিস সেট চলতে থাকবে, তার সঙ্গে সঙ্গে যেগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো রিভিশন চলতে থাকবে। কারেক্ট আনসার কি হবে? সঞ্জয় মালহোত্রা ভারতের রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর নিযুক্ত হয়েছেন। রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1935 সালে। ঠিক আছে। 24 নম্বর হচ্ছে, বর্তমানে ভারতের সংবিধানে মোট কতগুলো স্বীকৃত ভাষা আছে? আপনাদেরকে আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে ভারতের সংবিধানের 8ম তফসিলে ভারতের স্বীকৃত ভাষাগুলো আছে। ঠিক আছে, এই যে 8ম তফসিলে ভারতের সংবিধানের মোট 22টি স্বীকৃত ভাষা আছে। বাংলা, হিন্দি, ইংলিশ, ডগরি, কাশ্মীরি, অনেক রকমের, তেলেগু, তামিল, কর্ণাটক, কন্নড়, মালায়ালম, মারাঠি, এরকম করে মোট 22টি ভাষা, সাঁওতালি সব আছে। ঠিক আছে, 22টি ভাষা। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নের কোনটি একটি আসামের প্রচলিত আঞ্চলিক নৃত্য নয়? এখানে বলেছে আসামের প্রচলিত আঞ্চলিক নৃত্য নয় বলেছে, কিন্তু এইটা বারবার কিন্তু ভুল হয় সবার, আমার নিজেরও ভুল হয়। নয় বলে দিয়েছে লাস্টে। আমরা প্রশ্নটা পড়বো কি, পরীক্ষার সময় তাড়াহুড়ো করবো যে নিম্নের কোনটি আসামের প্রচলিত আঞ্চলিক নৃত্য। ঠিক আছে, তাহলে বিহু কারেক্ট আনসার হয়ে গেল। কিন্তু বাড়িতে প্রশ্নটা নিয়ে আসার পর বাড়িতে কি দেখতে পাবেন যে লাস্টে একটা নয় লাগানো ছিল। ঠিক আছে, যেটা আমরা দেখতে পাইনি পরীক্ষার সময়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে, তাই পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো মন দিয়ে একবার পড়তে হবে, যাতে দুবার পড়ার দরকার হয় না, মন দিয়ে একবার পুরোটা পড়তে হবে। মান্ধাজাস ইজ দ্য কারেক্ট আনসার। এই মান্ধাজাস এটা হচ্ছে আসামের, এটা নয়, এটা হচ্ছে জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরের ডান্স। যেমন হচ্ছে হিকত, হিকত, তারপর হচ্ছে রাউফ, তেমনি হচ্ছে মান্দাজাস, মান্দাজাস, এই তিনটে হচ্ছে জম্মু কাশ্মীরের ফক ডান্স। আর তাহলে মান্দাজাস কারেক্ট আনসার হবে। আর বিহু, সাত্রিয়া, এই সাত্রিয়াটা তো ধ্রুপদী নৃত্য আসামের, বাগরুম্বা এগুলো আসামের ডান্স। আমাদের 25টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকেই লাইক করুন, শেয়ার করুন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আর পিডিএফ ম্যাটেরিয়াল সংগ্রহ করতে যদি চান তাহলে আমাদের এই যে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করুন, 7001501393। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। সমস্ত জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পিডিএফ ম্যাটেরিয়াল আমরা প্রাইভেট গ্রুপের মাধ্যমে শেয়ার করব। তো যদি নিতে চান এই নাম্বারে যোগাযোগ করুন। থ্যাংক ইউ।